ইউনিঅ্যাক্সিয়াল অ্যান্ড বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং এই পার্টটা যখন আমরা পড়েছি তখন তোমরা খেয়াল করে থাকবে এখানে আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম এম ইউ এক্স ডিভাইডেড বাই এম ইউ এক্স ওয়ান পাওয়ারে আলফা এন এম ইউ ওয়াই ডিভাইডেড বাই এম ইউ ওয়াই ওয়ান পাওয়ারে আলফা এন ইট মাস্ট বি লেস দেন ইকুয়ালস টু ওয়ান। আলফা এন কী করে বার করে আমরা জেনেছিলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ হোয়াট ইজ এম ইউ এক্স এম ইউ ওয়াই অ্যান্ড এম ইউ এক্স ওয়ান অ্যান্ড এম ইউ ওয়াই ওয়ান, এবং এইগুলো আমরা অ্যাকচুয়ালি কীভাবে পাই, রাইট? তো এইটা হচ্ছে আমার মেন বক্তব্য। এইটা জানার জন্য কিন্তু আমাদেরকে এই ইন্টারাকশন ডায়াগ্রাম এটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, এই যে এম ইউ এক্স এবং এম ইউ এক্স ওয়ান দে আর নাথিং বাট দ্য মোমেন্টস, যে মোমেন্টগুলো কোনো একটা সিস্টেমের মধ্যে আসছে, যে মোমেন্টগুলো কোনো একটা সিস্টেমের মধ্যে আসছে। ওকে, অর্থাৎ বলা হলো যে একটা কলাম আছে, সেই কলামে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে একটা মোমেন্ট আসছে হুইচ ইজ 250 কিলোনিউটন মিটার সাপোজ। আরেকটা অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাবাউটে একটা মোমেন্ট আসছে, সেই মোমেন্টটা আসছে হচ্ছে 180 কিলোমিটার মিটার। কোথা থেকে আসছে, কী করে বুঝবে কোথা থেকে মোমেন্টটা আসছে, কীভাবে? সেটা আমরা পাই যে যদি এটা কলামের প্ল্যান হয়, প্ল্যান ভিউ হয়, তাহলে এক্স্যাক্টলি সবসময় তো তার এক্স্যাক্ট যে জাংশন পয়েন্ট সেখানে তো লোডটা আসে না, লোডটা অন্য কোথাও আসে, সেটা আমরা জানি। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ইফ ইট ইজ ওয়াই অ্যাক্সিস, ইফ ইট ইজ দ্য লোড, তাহলে তিনটে জিনিস আমি বলেছিলাম। একটা মাথায় রাখবে, সেটা হচ্ছে পিইউ। পিইউ হচ্ছে কতটা লোড এসে পড়ছে, আর আরেকটা টার্ম আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে পিইউজেড, হুইচ ওয়াজ দ্য ক্যাপাসিটি, কতটা অ্যাক্সিয়াল লোডের ক্যাপাসিটি আছে এই পার্টিকুলার কলামটার। কি বললাম? পিইউ হচ্ছে অ্যাকচুয়ালি ইন অ্যাকচুয়াল কতটা লোড এসে পড়ছে, পিইউজেড হচ্ছে কতটা এর ক্যাপাসিটি। সিমিলারলি এমইউ এক্স হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে এর কতটা মোমেন্ট আমরা জেনারেট হতে দেখছি। কীভাবে সেটা পাই নিশ্চয়ই খেয়াল থাকবে, এটার আমরা নাম দিয়েছিলাম ইএক্স, এসেন্ট্রিসিটি ইএক্স। সো দ্য মোমেন্ট এম এক্স বিকামস এম এক্স, আমি এটা যদি ইয়ে করে পড়ি এম ইউ এক্স, এটা হয়ে যাবে পি ইউ ইন্টু ইএক্স, মানে লোড পড়ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে তার একটা এসেন্ট্রিসিটি আছে, সেই এসেন্ট্রিসিটি মাল্টিপ্লাই করে দিলে উইল বি গেটিং দ্য মোমেন্ট। তার মানে কোনো একটি লোড অ্যাকচুয়ালি কত মোমেন্ট, তার মানে আমি এটাকে অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে এরকম বলা উচিত যে অ্যাক্সিয়াল লোড অ্যান্ড বাই অ্যাক্সিয়াল বেন্ডিং। চারটে অপশন ছিল, চারটে কেস ছিল। একটা ছিল হচ্ছে কনসেন্ট্রিক লোডিং, একটা ছিল হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং, একটা ছিল অ্যাক্সিয়াল লোডিং প্লাস ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, একটা ছিল অ্যাক্সিয়াল লোডিং প্লাস বাই অ্যাক্সিয়াল বেন্ডিং। আমি দ্য মোস্ট কমপ্লেক্স ওয়ান যেটা আছে অ্যাক্সিয়াল লোডিং প্লাস বাই অ্যাক্সিয়াল বেন্ডিং সেটার কথা বলছি। তাহলে একটা অ্যাক্সিয়াল লোড এমনভাবে পড়েছে যাতে দুটো অ্যাক্সিসের রেসপেক্টেই একটা বেন্ডিং মোমেন্ট তৈরি করছে বা একটা মোমেন্ট তৈরি করছে। ওকে, আচ্ছা, তার মানে এই যদি আমি এটার সাথে ইএক্স মাল্টিপ্লাই করে দিই তাহলে উইল বি গেটিং এম ইউ এক্স। তার মানে এম ইউ এক্স হচ্ছে সিস্টেমটার উপরে আসছে এরকম একটা মোমেন্ট। কিন্তু প্লিজ রিমেম্বার এম ইউ এক্স ওয়ান নিচে যেটা আছে সেটা হচ্ছে এর মোমেন্ট ক্যাপাসিটি। কী করে মোমেন্ট ক্যাপাসিটি বার করতে সেটা আমরা এক্ষুনি দেখবো ইন্টারেকশন কার্ভের মধ্যে দিয়ে। আর কি পেতে পারি আমরা এখানে? আর পেতে পারি হচ্ছে এম ইউ ওয়াই। হোয়াট ইজ এম ইউ ওয়াই, যেটার ভ্যালু এক্ষুনি বলছিল 180 কিলোমিটার মিটার। এই 180 কিলোমিটার মিটার পাচ্ছি কোথা থেকে? এরকম হতেই পারে যে আমি হয়তো এমন একটা লোড পেলাম, তার সাথে এমন একটা এসেন্ট্রিসিটি পেলাম, দুটো লোড এবং এসেন্ট্রিসিটি মাল্টিপ্লাই করে দিলে আমরা একটা 180 কিলোমিটার মিটার পাচ্ছি। এরকম সিমিলার, মানে এম ইউ ওয়াই হচ্ছে পি ইউ ইন্টু ইওয়াই। এই লোডের সাথে এই যে ডিস্টেন্স, এটা যদি ইওয়াই হয় তাহলে লোড ইন্টু এসেন্ট্রিসিটি উইল বি গিভিং ইউ দ্যাট মোমেন্ট। এটা নিয়ে আমরা ডিটেলে কথা বলেছি আগে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এম ইউ ওয়াই ওয়ান। হোয়াট ইজ এম ইউ ওয়াই ওয়ান? এম ইউ ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার মোমেন্ট ক্যাপাসিটি কতটা আসছে। তার মানে তিনটে জিনিস, একটা হচ্ছে সিস্টেমের ওপর কতটা লোড আসছে, কতটা মোমেন্ট আসছে এক্স অ্যাবাউটে, কতটা মোমেন্ট আসছে ওয়াইয়ের অ্যাবাউটে, এটা হচ্ছে ফার্স্ট পার্টটা। আর নিচের যে পার্টটা মানে সেকেন্ড রো যেটা, সেটা হচ্ছে যে দ্য ক্যাপাসিটি। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল লোডিংস, বা লোডিং যদি না বলতে চাই তাহলে আমি এটা রিয়েলিটি বলতে পারি। আর এটা হচ্ছে ক্যাপাসিটি। ইন রিয়েলিটি কতটা কী আসে, এবার ক্যাপাসিটিটাও রিয়েলিটি এরকম বলা উচিত না, এটা হচ্ছে রিয়েল লোডস অ্যান্ড ফোর্সেস অ্যান্ড মুভমেন্টস, বা রিয়েল ফোর্সেসও যদি বলি, ফোর্সের মধ্যে আমি মোমেন্ট পুরোটা ধরে নিয়েছি। দিজ আর দ্য ফোর্সেস অ্যান্ড মুভমেন্টস অ্যান্ড দিজ আর দ্য ক্যাপাসিটি ইন টার্মস অফ অ্যাক্সিয়াল লোড, ইন টার্মস অফ বেন্ডিং মোমেন্টস।
দেখো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের অনেকগুলো প্যারামিটার আছে। অনেকের মনে হতে পারে আরে কত কিছু ছিল, পিইউ ছিল, এফসিকে ছিল, বিডি, কোথায় ডি কোথায় স্কোয়ার, এটা একটা রিয়েলি একটা ঝামেলার ব্যাপার, কীভাবে মনে রাখবো। আমি এই জায়গাটা তোমাদের হেল্প করতে পারি, দেখো হেল্প করছে কিনা। সেটা হচ্ছে যে এই অ্যাক্সিসটা হচ্ছে লোডের অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটা হচ্ছে মোমেন্টের অ্যাক্সিস। শুধুমাত্র এটুকু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। এবং এটুকু মনে রাখবে যে আমরা যখনই কোনো একটা সিস্টেমকে, একটা ইউনিভার্সাল সিস্টেম বলে একটা জিনিস হয়। ইউনিভার্সাল সিস্টেম মানে কি? ইউনিভার্সাল সিস্টেম মানে হচ্ছে এমন একটা সিস্টেম আমি তৈরি করবো যেটা সবার জন্য কাজে লাগবে। অর্থাৎ আমি এখানে এমন একটা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম তৈরি করব যার নেচারটা হতে হবে ইউনিভার্সাল। ইউনিভার্সাল নেচার মানে কি? ইউনিভার্সাল নেচার মানে সেটা যে কোনো ফোর্স এবং যে কোনো মোমেন্টের জন্যই ট্রু হবে। যে কোনো ফোর্স এবং যে কোনো মোমেন্টের জন্য ট্রু হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যখনই এরকম কোনো একটা ইউনিভার্সাল গ্রাফ, প্লট, এইগুলো আমাদের তৈরি করতে হয়, এটা একটা জেনারেল প্র্যাকটিস হচ্ছে নন ডাইমেনশনালাইজ করা। পুরো ব্যাপারটাকে নন ডাইমেনশনালাইজ করা, বোঝার চেষ্টা করার ব্যাপারটা কী বলছি। এখানে তোমার কাছে পিইউ আছে, পিইউ ইজ বেসিক্যালি আ ফোর্স, ওকে। এবং আমি যদি এখানে এর ডাইমেনশনটা বলে দিই, দিস ইজ বি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বি ইন্টু ডি ডাইমেনশনের, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি বা ক্যাপিটাল ডি, এটা হচ্ছে স্মল বি, ওকে, এটা হচ্ছে স্মল বি আর এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এই হচ্ছে ডাইমেনশন। তাহলে আমি পিইউকে এমন কোনো একটা প্যারামিটার দিয়ে নন ডাইমেনশনালাইজ করব যেটার ইউনিট এই পিইউ এর ইউনিটের সমান হবে। নাও হোয়াট ইজ পিইউ? পিইউ ইজ এ ফোর্স। ফোর্সের ইউনিট কী হয়? নিউটন অর কিলো নিউটন। সেটা কীভাবে পাই? সেটা পাই হচ্ছে একটা স্ট্রেস, তার সাথে একটা এরিয়া। এই স্ট্রেসটাই হচ্ছে এফসিকে, তার সাথে হচ্ছে একটা বি, তার সাথে হচ্ছে একটা ক্যাপিটাল ডি। হয়ে গেল ফোর্স। তার মানে আমি একটা ফোর্সকে আর একটা ফোর্স দিয়ে নন ডাইমেনশনালাইজ করলাম, এটাকে বলে নন ডাইমেনশনালাইজেশন। অর্থাৎ এবার আমি পিইউ বাই এফসিকে বিডির যে ভ্যালুগুলো পাবো সেগুলো আমি শুধুমাত্র একটা ডিজিটে ভ্যালু পাবো, ঠিক আছে? আমার কিন্তু আর এখানে এটা নিউটন নাকি কিলো নিউটন নাকি কেউ পাউন্ডে কাজ করছে, ঠিক আছে, নাকি অন্য কিছুতে কাজ করছে, মানে এলবিএফ, যা খুশি করুক, আমার কিছু জানার দরকার নেই। যে আমি এটাকে পুরোটা নন ডাইমেনশনাল করেছি। যে কোনো সিস্টেম, যে কোনো ফোর্স, যা খুশির জন্য পুরো ব্যাপারটা কিন্তু আমি ইউনিভার্সালি কাজ করতে পারি। সিমিলারলি এই যে মোমেন্টটা আছে আমার কাছে, এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটাকেও আমি নন ডাইমেনশনালাইজ করি, কিন্তু সেখানে মাথায় রাখতে হবে এটা করি আমরা এফসিকে ইন্টু বি ক্যাপিটাল ডি স্কোয়ার, অবভিয়াসলি। এবার এইটাতে আমরা সমস্যায় পড়ি না। কেন সমস্যায় পড়ি না? কারণ তুমি এটা বিটাকে এদিকে লেখো আর ডিটাকে এদিকে লেখো, তুমি যা খুশি লেখো, এর এরিয়া তো সবসময় বি ইন্টু ডি হবে, ঠিক আছে? সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমরা যেটাতে মেনলি সমস্যায় পড়ি সেটা হচ্ছে যে কোনো একটি মোমেন্ট, পার্টিকুলার মোমেন্টের জন্য, এটা যদি এমইউ এক্স হয় তখন এখানে বি ক্যাপিটাল ডি স্কোয়ার আসবে, নাকি এমইউ এক্সের জন্য এটা স্মল মানে ক্যাপিটাল ডি স্মল বি স্কোয়ার, মানে স্কোয়ার কোনটা হবে, এক্সের জন্য কোনটা স্কোয়ার হবে, ওয়াইয়ের জন্য কোনটা স্কোয়ার হবে, এইটা হচ্ছে আমাদের একটা প্রবলেম থেকে যায়। তো সেইটা আমি এই যে পার্টটা, এই পার্টে আমি রিজলভ করার চেষ্টা করবো, মন দিয়ে শুনতে হবে। তো হোয়াট এভার মেবি, দেখো এমইউ ডিভাইডেড বাই এফসিকে বিডি পর্যন্ত একটা ফোর্স, তার সাথে আরেকটা ডি মানে লেন্থ ডাইমেনশন মাল্টিপ্লাই করে দিলে ইট ইজ বিকামিং আর নন ডাইমেনশনাল ভ্যালু। এবার ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামগুলো দেখতে কীরকম হয়? ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামগুলো দেখতে এরকম হয়। আরও অনেক কিছু হয়, আমি জাস্ট অল্প কয়েকটাই আঁকলাম। এবার কী কী প্যারামিটারের উপরে এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে? যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে পিটি বাই এফসিকে, পিটি হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল। আমরা এক্ষুনি একটা প্রবলেম করবো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্টেজ অফ স্টিল অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইন একটা পার্টিকুলার পার্সেন্টেজ অফ স্টিল ডিভাইডেড বাই এফসিকে এই ভ্যালুর জন্য তৈরি করা আছে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কত পার্সেন্টেজ অফ স্টিল ইউজ করছি, এটা যদি আমার কাছে জানা থাকে, কত গ্রেড অফ কংক্রিট ইউজ করছি, এই যদি রেশিওটা আমার কাছে জানা থাকে, তাহলে আমি যে কোনো একটা লাইন পিক করে ফেলতে পারবো। ফাইন, এবার প্রসেসটা বোঝো। একটা লাইন পিক করে ফেললাম, এবার লাইন যদি আমি পিক করে ফেলি তাহলে এই কার্ভটা আমার কাছে জানা আছে, ওকে। এবার পিইউ বাই এফসিকে বিডি এর একটা ভ্যালু, এটাও আমার কাছে জানা আছে। তার মানে আমার কাছে জানা কোন কোন জিনিস আছে? তিনটে।
একটা হচ্ছে পিইউ বাই এফসিকে বিটি, যেটা শুধুমাত্র একটা ডিজিট, যার কোনো ইউনিট নেই। পিটি বাই এফসিকে, এইটা হচ্ছে একটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা এখানে জানি, সেই ভ্যালু অনুযায়ী আমরা যে কোনো একটা কার্ভ সিলেক্ট করবো। ধরা যাক মাঝখানের কার্ভটা আমরা সিলেক্ট করলাম, ওকে। আচ্ছা, আমরা পিইউ বাই এফসিকে বিটি এরকম একটা ভ্যালু পেয়েছি। আমি কী করবো, এখান থেকে সরাসরি একটা লাইন নিয়ে চলে যাবো এখানে, সেইখান থেকে আমি ড্রপ করব নিচে। এখানে কি পাবো, পাবো একটা পার্টিকুলার এমইউ বাই এফসিকে বিটি স্কোয়ারের ভ্যালু, ওকে। তাহলে আমাদের মেন উদ্দেশ্যটা কি, এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, এর একটা পার্টিকুলার ভ্যালু বার করা। তার মানে আমরা এটা পেলাম। এবার কেউ যদি কখনো এমইউ বাই এফসিকে বিডি স্কোয়ার পেয়ে যায়, তাহলে সেই ভ্যালুটার সাথে, ধরো এটার ভ্যালু পেলাম 0.3, সাপোজ 0.3 এর সাথে তুমি এটা মাল্টিপ্লাই করে দিতে পারো, কারণ এফসিকে তুমি জানো, বি তুমি জানো, ক্যাপিটাল ডি তুমি জানো। তাহলে তুমি কী পাবে, তুমি একটা মোমেন্ট পাবে। এই মোমেন্টটাই অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাপাসিটি। এটা হতে পারে এমইউ x1, এটা হতে পারে এমইউ y1। সো বেসিক্যালি ফ্রম হিয়ার উইল বি গেটিং দ্য ক্যাপাসিটি। আমি এতক্ষণ ধরে যা বললাম সেটা যদি নিজের মতো করে লিখতে হয়, তাহলে সেটা ফ্লো ডায়াগ্রাম করে লিখে রাখো, যে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ দিস অ্যান্ড পার্টিকুলার ভ্যালু অফ দিস উইল বি গেটিং সামথিং অ্যাবাউট দিস, এবং তারপরে আমরা এখান থেকে এমইউ x1 বা এমইউ y1 বার করবো। সো উই আর ট্রাইং টু গেট দ্য ক্যাপাসিটি, ওকে, মোমেন্ট ক্যাপাসিটি, কোন একটা পার্টিকুলার ডিরেকশন, কোন ডিরেকশনের জন্য কী আসবে সেটা পরে আসছে, সেটা আমি একটা প্রবলেম দিয়ে বলবো। এটা চাইলে নিজের মতো করে ফ্লো ডায়াগ্রাম করে লিখে রাখতে পারো, বা প্রবলেমটার জন্য ওয়েট করতে পারো। নাও এখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কী আছে, এই যে লেভেলটা আছে না, যে লেভেলটা একদম ম্যাক্সিমাম একটা ভ্যালু দেখাচ্ছে আমাকে এমইউ বাই এফসিকে বিডির পার্টটা, এইটা হচ্ছে ব্যালেন্সড ফেলিওর, এইটা হচ্ছে ব্যালেন্সড ফেলিওর। এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে ব্যালেন্সড ফেলিওরের লেভেল, ওকে। অর্থাৎ এই ব্যালেন্সড ফেলিওর লেভেলের ওপরে কিছু একটা আছে, নিচে কিছু একটা আছে, ওপরে কিছু একটা থাকবে, নিচে কিছু একটা থাকবে। সেটা কী আসছে, সেটা পরে আসছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এমইউ মানে ইন জেনারেল পিইউ ইন্টু ই, মানে মোমেন্ট হচ্ছে একটা ফোর্স ইন্টু এসেন্ট্রিসিটি। মোমেন্ট কখন আসে, মোমেন্ট তখনই আসে যখন ফোর্সটার কোনো একটা এসেন্ট্রিসিটি থাকে। ফোর্সটা যখন কনসেন্ট্রিক না হয়ে অন্য কোথাও, এদিক ওদিক কোথাও একটা পড়ে, মানে ফোর্সটা এখানে না পড়ে এখানে গিয়ে পড়ছে, তার জন্যই মোমেন্টটা আসছে, সেটা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে হোক বা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে হোক। সো টু প্রডিউস সাম মোমেন্ট উই নিড সাম এসেন্ট্রিসিটি। নাও দিস এসেন্ট্রিসিটি ইন্টু লোড ইজ আওয়ার মোমেন্ট। এবার আমাকে একটা কথা বলো, যে কেউ বলতে পারো, সেটা যদি ইফ ই ইকুয়ালস টু 0, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মোমেন্ট? মোমেন্ট উইল বি 0। অর্থাৎ এই যে মোমেন্ট জিরোর যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এসেন্ট্রিসিটি, জিরো এসেন্ট্রিসিটির লাইন, ওকে। এইটা হচ্ছে জিরো এসেন্ট্রিসিটির লাইন। এবং এই যে জিরো এসেন্ট্রিসিটির লাইন থেকে আস্তে আস্তে এসেন্ট্রিসিটি বাড়তে থাকছে। এবার আমি তোমাদের একটা এমনি কমন সেন্সের কোশ্চেন করছি। এই লাইনটা হচ্ছে ব্যালেন্স ফেলিওরের লাইন, এর ওপরে এক ধরনের ফেলিওর হবে, এর নিচে আরেক ধরনের ফেলিওর হবে, এর একটা দিকে টেনসাইল ফেলিওর হবে, একটা দিকে কম্প্রেসিভ ফেলিওর হবে। তোমাদের কি মনে হয় এর ওপরে কী ধরনের ফেলিওর হওয়া উচিত এবং নিচে কী ধরনের ফেলিওর হওয়া উচিত? দেখো, ওপরে আমি কম্প্রেসিভ ফেলিওর বা কম্প্রেশন ফেলিওর এক্সপেক্ট করছি, তার কারণ এখানে কোনো এসেন্ট্রিসিটি নেই। এসেন্ট্রিসিটি যদি না থাকে, এবার কেউ বলতে পারে এই পুরো জোনের কি কোথাও এসেন্ট্রিসিটি নেই? হ্যাঁ আছে, কিন্তু আমি কোনো একটা পার্টিকুলার কেস ধরে বলছি। এই যে পয়েন্টটা তো ব্যালেন্সড ফেলিওরের যে লেভেল, তার ওপরে থাকা কোনো একটা লেভেল, তাই না? অর্থাৎ আমি এটা ধরে কোনো একটা কথা বললে সেটা এই জোনটার জন্য ভ্যালিড হওয়া উচিত, ঠিক আছে? হতেই পারে সেটা পার্টিকুলার কিছু বলছি, কিন্তু সেটা ভ্যালিড হওয়া উচিত। অর্থাৎ এসেন্ট্রিসিটি 0, এই কেসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এসেন্ট্রিসিটি 0 মানে কি, লোডটা কোথায় পড়ছে, কনসেন্ট্রিক লোডিং হচ্ছে। তো কোনো একটা কলামে যদি একটা কনসেন্ট্রিক লোডিং হয়, তাহলে কী ধরনের ফেলিওর আমরা এক্সপেক্ট করতে পারি? আমরা অবভিয়াসলি একটা কম্প্রেসিভ ফেলিওর বা কম্প্রেশন ফেলিওর এক্সপেক্ট করতে পারি, রাইট? কারণ এখানে তো টেনশন আসার কোনো জায়গাই নেই, তুমি তো একদম কনসেন্ট্রিক, পুরোটাকে দাবিয়ে দিচ্ছ, ঠিক আছে, একদম প্রেস করে দিচ্ছ তুমি নিচে, ফলে এখানে টেনশন আসার কোনো প্রশ্নই আসছে না। টেনশন কখন আসবে? টেনশন তখনই আসবে যখন তুমি তোমার এসেন্ট্রিসিটিকে বাড়াতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে? যখনই তুমি তোমার এসেন্ট্রিসিটি বাড়াতে থাকবে, তখনই যেটা হবে সেটা হচ্ছে তোমার মোমেন্ট আসবে, মোমেন্টের জন্য টেনশন আসবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এর ওপরের যে পার্টটা সেটা হচ্ছে কম্প্রেশন ফেলিওর, ওকে, এটা হচ্ছে কম্প্রেশন ফেলিওর, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে টেনসাইল ফেলিওর। এটাই বলে রাখলাম, ওকে। এবার যখন আমরা প্রবলেম করব তখন পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হতে হতে যাবে। এখানে আমার আর কোনো ইনফরমেশান দেওয়ার আছে? অ্যাজ সাচ কোনো ইনফরমেশান দেওয়ার নেই, খালি একটা জিনিস বলার, সেটা হচ্ছে SP16, এই যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আমরা দেখেছি যে SP16 এইটা আমরা পেয়েছিলাম, যেখানে
টু সাইডেড রিনফোর্সমেন্ট বা ফোর সাইডেড ফোর ফেস রিনফোর্সমেন্ট, বিভিন্ন যে রিনফোর্সমেন্টের টাইপ ডি ড্যাশ বাই ডি ইত্যাদির জন্য আমাদের ডিফারেন্ট পেজ আছে, পেজ করা আছে। তো সেই পেজ থেকেই যেরকম প্রবলেমগুলো হয় আমরা সেই প্রবলেমটা এখানে বোঝার চেষ্টা করব। ওকে, প্রবলেমটা এরকমভাবে ডিফাইন্ড যে ডিজাইন দ্য রিনফোর্সমেন্ট অফ আরসিসি শর্ট কলাম অফ সেকশন সাইজ 400/600, মানে এটা 400/600, ফ্যাক্টরড অ্যাক্সিয়াল লোড PU ইজ 1400 কিলোনিউটন, 1400 কিলোনিউটন। ওকে, অ্যান্ড মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইজ MUX। আর কিছু বলা নেই, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাক্সিয়াল লোড প্লাস ইউনিঅ্যাক্সিয়াল মোমেন্ট, এই সিস্টেম। এখানে কিন্তু বাইঅ্যাক্সিয়াল সিস্টেম, বাইঅ্যাক্সিয়াল মোমেন্ট আসছে না, ফলে আসছে না এখন আমরাও ধরবো না। M20 grade of concrete is given, Fe 415 grade of steel is given, and effective cover হচ্ছে দেওয়া আছে অ্যাজ 60 mm। এবার আমরা এখানে কীরকম স্টিল ইউজ করব সেটা পরের কথা, রিনফোর্সমেন্ট ইউজ করতে বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস আমি নিজে অ্যাড করে নিচ্ছি যে ফাইন্ড দ্য মোমেন্ট ক্যাপাসিটি। ওকে, ফাইন্ড দ্য মোমেন্ট ক্যাপাসিটি। ফাইন্ড দ্য মোমেন্ট ক্যাপাসিটি। তো এইসব বার করার আগে ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে সেটা যে আমাদের লোডটা কোথায় পড়ছে। এটা যদি ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে ফার্স্ট অপশনটা একমাত্র ফিজিবল অপশন যেখানে একটা এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট প্রডিউসড হতে পারে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট প্রডিউসড হবে না, সেটাই আমাদের কেস। তিনে কী হচ্ছে, তিনে এক্স ওয়াই দুটোর অ্যাক্সিসের রেসপেক্টেই হচ্ছে, ফলে এটা বাদ। 2 নম্বরটাও বাদ কেন, কারণ এটাতে আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট পাচ্ছি, এক্সের টু রেসপেক্টে পাচ্ছি না, তখন এটাও বাদ। তার মানে লোডটা পড়ছে এরকম একটা কোনো জায়গায়, ফাইন, দ্যাটস ফাইন। তো এখানে এবার যদি আমি এই সিস্টেমটার রিনফোর্সমেন্টের একটা খুব রাফ আইডিয়া ফার্স্টেই তোমাদের দিয়ে রাখি যে এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কীরকম দেখতে হতে পারে। ধরা যাক এই সিস্টেমটা যদি আমি বলি যে এটা হচ্ছে 2 ফেস রিনফোর্সমেন্ট, মানে আমি দুটো ফেসেই রিনফোর্সমেন্ট দিচ্ছি, ঠিক আছে, দুটো ফেসে রিনফোর্সমেন্ট দিচ্ছি যদি ধরে নিই ব্যাপারটা এরকম। ওকে, তাহলে নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এফেক্টিভ কভার। এফেক্টিভ কভার ইজ 60 mm। এখান থেকে এই যে স্টিল তার মিড পয়েন্ট বা সেন্টার লাইন, ওকে, সেন্টার টু সেন্টার মানে এজ টু সেন্টার অফ দ্য রিনফোর্সমেন্ট, দ্যাট ইজ ইয়োর 60। এটাকে ডি ড্যাশ বলা হয়। ওকে, দ্যাট ইজ ডি ড্যাশ। সেটা তুমি এদিক থেকে মেজার করতে পারো, তুমি এদিক থেকে মেজার করতে পারো, ইউ ক্যান মেজার ফ্রম হিয়ার, ইউ ক্যান মেজার ফ্রম হিয়ার, ফ্রম এনিওয়্যার। যে কোনো একটা দিক থেকে যদি তুমি মেজার করো তার মানে সবসময় আমাদের এই যে ডি ড্যাশ, হুইচ ইজ দ্য এফেক্টিভ কভার, দ্যাট উই হ্যাভ টু মেনটেন। ওকে, এবার আমরা যে SP61-এর কথা বলছিলাম, SP16-এর কথা বলছিলাম, SP16-এ ডি ড্যাশ বাই ক্যাপিটাল ডি, দ্যাট ইজ আ ভেরি এসেন্সিয়াল প্যারামিটার, ডি ড্যাশ ডিভাইডেড বাই ডি, ডি ড্যাশ ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে 60/600। এখানে একটা ডিসক্লেমার আছে, বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র MUX নিয়ে চিন্তিত, আমরা এখানে MUX এটা নিয়ে চিন্তিত, অর্থাৎ এক্সের অ্যাবাউটে যে মোমেন্টটা প্রডিউসড হচ্ছে তাকে আটকাবে কে, তাকে আটকাবে এই লম্বা যে ডাইমেনশনটা আছে 600, যেটাকে আমরা ক্যাপিটাল ডি বলছি। আমরা এটার নাম দিতে পারি বি, এটার নাম দিতে পারি ক্যাপিটাল ডি। অর্থাৎ ক্যাপিটাল ডি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা এখানে আসছে, এই পার্টিকুলার কেসটাতে আসছে, তার কারণ আমরা অ্যাকচুয়ালি MUX নিয়ে ইন্টারেস্টেড। অ্যাজ উই আর ইন্টারেস্টেড উইথ MUX, তাই জন্য আমি এখানে ক্যাপিটাল ডি বসাচ্ছি। যদি আমি কালকে এখানে MUX-এর জায়গায় MUY নিয়ে ইন্টারেস্টেড হতাম তাহলে কিন্তু আমি অবভিয়াসলি এখানে ডি ড্যাশ ডিভাইডেড বাই স্মল বি বসাতাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ডি ড্যাশ যেদিক থেকে খুশি তুমি ক্যালকুলেট করতে পারো, অর্থাৎ এখানে যে ডি ড্যাশ পার্টটা আছে এটার সাথে এই ডাইমেনশন এর রেশিওটা কত তার উপর ডিপেন্ড করবে এর মোমেন্ট ক্যাপাসিটি কত হবে সেই পুরো ব্যাপারটা। ফলে আমরা SP16-এর যে কোন পেজে যাব সেটা আমাকে ড্রাইভ করবে, সেটা আমাকে গাইড করবে এই ডি ড্যাশ বাই ক্যাপিটাল ডি। যদি আমরা এক্সের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্টটা নিয়ে কথা বলি, এই মোমেন্টটা নিয়ে যদি কথা বলি। আর যদি ব্যাপারটা এরকম হতো যে আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তৈরি হওয়া মুভমেন্ট এইটা নিয়ে কিছু একটা ভাবছি, তখন কিন্তু এখানে এই যে ডি ড্যাশ আর এই যে বি, ঠিক আছে, এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্টটাকে কে আটকাবে, বি আটকাবে, স্মল বি, হুইচ ইজ 400 mm। তখন সেই রেশিওটা আসতো, তখন আসতো ডি ড্যাশ বাই বি। এটা লিখে রাখো, নোট করে রাখো। এটা MUX বলে এইটা আসছে, এটা যদি MUY হতো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডি ড্যাশ বাই স্মল বি আসতো। এটা ফার্স্ট চেঞ্জ।
যে জায়গাগুলো অ্যাকচুয়ালি আমরা অমিট করে চলে যাই, যে কারণে ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং দিয়ে এই কলামের অঙ্ক শিখলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে একটা ইনকমপ্লিট এবং ভুল শেখা হয়ে যায়, হোয়াট এভার। তাহলে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি 60/600, এটা হচ্ছে 0.1, রাইট? 6d' ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি উইচ ইজ 0.1। এবার আমরা SP16 এরকম কোনো একটা পেজ পাবো যেখানে এই d' বাই ক্যাপিটাল ডিটা হচ্ছে 0.1, যেখানে M20 গ্রেড অফ কংক্রিটের জন্য কাজ করা হয়েছে এবং FE415 জন্য কাজ করা হয়েছে। এবার আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কী ধরনের রিনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করব। ওকে, আমরা চাইলে 2 ফেজ রিনফোর্সমেন্ট এখানে দিতেই পারি, কিন্তু এটা জেনারেল প্র্যাকটিস না। জেনারেল প্র্যাকটিস হচ্ছে 4 ফেজ রিনফোর্সমেন্ট দেওয়া। অর্থাৎ আমাদের কাছে যে অপশানগুলো এই মুহূর্তে আছে, যেটা ধরে আমরা এবার নেক্সট ডিজাইন প্রসেসে ঢুকবো, তার একটা হচ্ছে d' বাই ক্যাপিটাল ডি হচ্ছে 0.1। ওকে, যেহেতু আমরা MUX নিয়ে কাজ করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে M20 গ্রেড অফ কংক্রিট উই আর ইউজিং, FE415 উই আর ইউজিং, অ্যান্ড 4 ফেজ রিনফোর্সমেন্ট we are using. So SP16 chart number 44 will be of our use. আমরা SP16 এর চার্ট নাম্বার 44 ইউজ করব। এই চার্ট নাম্বার 44 ইউজ করার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ PU বাই FCK BD অ্যান্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ PT ডিভাইডেড বাই FCK. So let's calculate separately these two parameters. PU by FCK BD. PU is 1400 kilonewton, that means 10 to the power 3 Newton. FCK কত? 20. M20 grade of concrete, so 20 megapascal, 20 Newton per millimeter square. B is 400, D is 600. যদি এটা ক্যালকুলেট করা হয় তাহলে PU by FCK BD এর ভ্যালু আমরা পাবো অ্যাজ 0.29. ওকে, আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশান হয়। এই অ্যাজাম্পশানের অনেকগুলো হাওয়ায় তো কখনো অ্যাজাম্পশান হবে না। অ্যাজাম্পশান হবে হচ্ছে বা ফার্স্ট ট্রায়াল টু স্টার্ট উইথ, কোথাও থেকে আমাদের স্টার্ট করতে হবে। আমরা তো এখনও এটাই জানি না যে আমাদের পার্সেন্টেজ অফ স্টিল কত, ওটাই আমাদের জানতে চেয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু জানি না যে কত পার্সেন্টেজ অফ স্টিল। কিন্তু আমাদের কাছে কি আছে, অপশানগুলো কি আছে দেখো। কলামের ক্ষেত্রে আমরা জানি যে 0.8% থেকে কম পার্সেন্টেজ অফ স্টিল দেওয়া হয় না। প্র্যাকটিক্যালি 4% থেকে বেশি দেওয়া হয় না, থিওরিটিক্যালি 6% থেকে বেশি দেওয়া হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। টিপিক্যালি 1% নিয়ে আমরা কলামের প্রবলেম স্টার্ট করতে পারি। আমি এখানে চাইলে 1.6% ধরতে পারি। সো লেট আস অ্যাজিউম PT অ্যাজ 1.6%। PT মানে কিন্তু 1.6%, প্লিজ নোট। PT হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল, অর্থাৎ PT 1.6 এটা বলছি মানে আমি অ্যাকচুয়ালি 1.6% অফ স্টিল ইউজ করছি। ওকে, এটা কিন্তু ডেসিমাল পয়েন্ট নয়, প্লিজ রিমেম্বার। PT ইটসেলফ হচ্ছে, PT মানেই অ্যাকচুয়ালি AST ডিভাইডেড বাই BD ইন্টু 100, ঠিক আছে? AST ডিভাইডেড বাই BD ইন্টু 100 করে আমি অ্যাকচুয়ালি 1.6টা পেয়েছি। রিমেম্বার, এটাকে আবার কেউ অন্য কিছু বানিয়ে ফেলো না। PT মানে হচ্ছে 1.6%। FCK এর ভ্যালু হচ্ছে 20। সো PT ডিভাইডেড বাই FCK ইজ বিকামিং 0.8 প্রবাবলি, তাই না? 16 হলে হতো 0.8 হতো, এখানে হচ্ছে 0.08। অর্থাৎ দুখানা ভ্যালু আমরা পেলাম। কী কী ভ্যালু পেলাম? একটা হচ্ছে PU বাই FCK BD অ্যাজ 0.29 আর PT বাই FCK হচ্ছে অ্যাজ 0.08। ওকে, আচ্ছা, আমি এবার একটু চার্টটা তোমাদের দেখিয়ে রাখি এক ঝলক, তাহলে তোমাদের ক্যালকুলেট মানে বুঝতে সুবিধা হবে কীভাবে ক্যালকুলেট করা হয়। ওকে, সো রাইট নাও উই আর অ্যাট চার্ট 44 SP16। কী কী প্যারামিটার এখানে দেওয়া আছে দেখো, লেটস চেক। FY অ্যাজ 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। 4 ফেজ রিনফোর্সমেন্ট এখানে দেওয়া আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, যে D' বাই ক্যাপিটাল D হচ্ছে 0.1। এবার এখানে আমরা এই ইন্টারাকশন ডায়াগ্রামটা কীভাবে ইউজ করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সিলেক্ট দ্য কার্ভ। কোন কার্ভটা নিয়ে আমরা কাজ করবো? অনেকগুলো তো কার্ভ আছে। দেখো এখানে এইগুলো হচ্ছে PT বাই FCK এর ভ্যালু।
এই যে এইগুলো হচ্ছে পিটি বাই এফসিকের ভ্যালু। আমাদের কত ভ্যালু আসছে পিটি বাই এফসিকে? 0.08, অর্থাৎ 0.08 মানে আমরা এই কার্ভটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে, এই যে 0.08 আছে ব্লিঙ্ক করছে, এই 0.08-এর ঠিক পাশে থাকা যে কার্ভটা, ঠিক আছে, এই যে কার্ভটা, এই কার্ভটা আমরা ইউজ করব 0.08-এর ঠিক নিচে, রাইট? আচ্ছা, এবার আমাদের কী কী প্যারামিটার আছে আমরা দেখেছি। পিউ বাই এফসিকে বিডি, এই যেটা ব্লিঙ্ক করছে, এটার ভ্যালু পেয়েছি 0.29, আর কার্ভ অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি, যেটা হচ্ছে 0.08-এর কার্ভ, ঠিক আছে? তাহলে 0.29 এরকম কোনো একটা জায়গায় আছে, মানে 0.3-এর ঠিক নিচে। এই 0.3 থেকে 0.3-এর ঠিক নিচ থেকে আমরা যদি 0.8-এর এই কার্ভটা পর্যন্ত চলে যাই এবং সেটা দিয়ে যদি আমরা কখনো ড্রপ করি, নিচের দিকে নিয়ে চলে আসি, তাহলে কত ভ্যালু পাচ্ছি বলে মনে হচ্ছে তোমাদের? কত আসছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি? জিরো 0.12 স্যার, 0.12 আসছে অ্যাপ্রক্সিমেটলি। দেখো অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে যে, ধরা যাক আমি মাঝখানের এই কার্ভটা নিয়ে কথা বলছি, এই ঠিক আছে, এই কার্ভটা। তো এই কার্ভটাতে, এই কার্ভটা হচ্ছে পিটি বাই এফসিকে অ্যাজ 0.08, এই কার্ভটা সাপোজ মিড লাইন, আর এইটা হচ্ছে 0.3 ছিল প্রবাবলি, এটা হচ্ছে 0.3 এর ভ্যালু, এটা হচ্ছে 0.3 এর ভ্যালু। তো আমরা জাস্ট এই নিচ থেকে ভাববো, আই এস্টিমেশন অবভিয়াসলি। এখানে ছিল হচ্ছে 0.1 আর এখানে ছিল হচ্ছে 0.2। 0.1-এর পরে দুটো ঘর আছে, তার মানে এটা 0.12 হতে পারে, কারণ 0.1-এর পরে 1 2 3 4 5 5টা ঘরের পরে ওটা হচ্ছিল 0.15, আর তারপরে আরও 5টা ঘরের পরে গিয়ে ওটা 0.2 হচ্ছিল। সো দিস ইজ দ্য সিনারিও। যদি একবার চারটা কেউ দেখে, তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে যে এমইউ বাই এফসিকে বিডি স্কোয়ার, অবভিয়াসলি এখানের এমইউটা হবে এমইউ এক্স, রাইট? তার মানে এমইউ এক্স নয়, সত্যি কথা বলতে এমইউ এক্স ওয়ান বাই এফসিকে বিডি স্কোয়ার, দিস ভ্যালু উই আর গেটিং 0.12। কেউ যদি আরও ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করতে চায় তাহলে হয়তো সে 0.118 এরকম কিছু একটা ভ্যালু পেতে পারে, বা 0.119 এরকম, হোয়াট এভার। তার মানে আমরা এখানে একটা ক্যাপাসিটি জানতে চাইছি, হোয়াট ইজ দ্য মোমেন্ট ক্যাপাসিটি। তাহলে সেই মোমেন্ট ক্যাপাসিটিটা কত হচ্ছে, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট। এবং প্লিজ রিমেম্বার যে যেহেতু এখানে এমইউ এক্স ওয়ান নিয়ে কাজ হচ্ছে, ফলে আমার কিন্তু এখানে ক্যাপিটাল ডিটা স্কোয়ার্ড হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, যখন আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট ক্যাপাসিটি বা মোমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করছি, তখন আমার এখানে ক্যাপিটাল ডি স্কোয়ার, মানে এই মোমেন্টটাকে যে রেজিস্ট করবে সেই তার মেজর একটা ভূমিকা থাকছে। কারণ অবভিয়াসলি বুঝতেই পারছো যে এটা কিছুই না, এটা কিছুই না, জাস্ট বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে এফসিকে বিডি স্কোয়ার, মানে অর্থাৎ ওই যে সেই আমরা জানি না যে মোমেন্ট ইজ জেড ইন্টু এফ ওয়াই, সেইখান থেকেই আসছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, ঠিক আছে? এক্স্যাক্টলি এটা নয়, কিন্তু তার আইডিয়াটা হচ্ছে এরকম। জেড মানে কি? জেড মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইডেড বাই ওয়াই। ওকে, তো ফাইনালি আমরা এখানে কী পাই? বিডি কিউব বাই 12, আর এখানে ডি বাই 2 পাই, তার মানে ওখানে বিডি স্কোয়ার বাই 6 পাই, এরকম কিছু একটা ভ্যালু, রাইট? তো এখানেও দেখো ওই বিডি স্কোয়ারটা আসছে। সো এইটা বোঝার চেষ্টা করো যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন আমরা বেন্ডিং নিয়ে কাজ করছি, তখন আমার এখানে ক্যাপিটাল ডিটা স্কোয়ার হবে, কারণ আমরা এক্স এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া নিচ্ছি, সেখান থেকে পুরো ব্যাপারটা আনছি। যখনই এটা এমইউ ওয়াই ওয়ান হয়ে যেত, তখনই কিন্তু এখানে ক্যাপিটাল ডিটা তখন প্রিডমিনেন্ট থাকতো না, তখন বিটা চলে আসতো। কারণ তখন আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতাম এইভাবে, যে এই পার্টটা, ওকে, ডি ইন্টু বি কিউব বাই 12, ডি ইন্টু বি কিউব বাই 12, তখন কিন্তু ওখানে ক্যাপিটাল ডি বি স্কোয়ার হতো। ওকে, সেটা আমি আসছি, একটু পরে লিখিয়ে দিচ্ছি, ভুলে গেলে মনে করাবে। তো এখানে ফাইনালি ভ্যালুটা আসছে 0.12, তার সাথে এফসিকে অ্যাজ 20, ডি অ্যাজ 400, ক্যাপিটাল ডি স্কোয়ার অ্যাজ 600 স্কোয়ার। প্লিজ ক্যালকুলেট। 345.6. ওকে, 345.6 কিলো নিউটন মিটার, 345.6 কিলো নিউটন প্লাস মিটার। প্লিজ এবার একটু কনসেন্ট্রেট করে বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা কী পেলাম। তার মানে আমরা আমি একদম লাস্ট একটা অ্যাড করেছিলাম যে টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট ক্যাপাসিটি, আমরা কিন্তু এখানে মোমেন্ট ক্যাপাসিটি পেলাম। দিস ইজ দ্য মোমেন্ট ক্যাপাসিটি, দিস ইজ নাথিং বাট দ্য মোমেন্ট ক্যাপাসিটি, ওকে, উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। ওকে, যদি কখনো এটাই যদি একটা
বাইঅ্যাক্সিয়াল মোমেন্টের প্রবলেম হয়ে যায়। দেয়ার আর প্লেন্টিজ অফ প্রবলেম, প্রচুর প্রবলেম পাবে তোমরা যে কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা বই খুললে। সেখান থেকে যদি কখনো এবার তুমি কোনো একটা বাইঅ্যাক্সিয়াল মোমেন্টের কাজ করো, তাহলে দেখবে তোমার দুটো জায়গায় মেজরলি চেঞ্জ হবে। একটা হচ্ছে এই ডি ড্যাশ বাই ক্যাপিটাল ডি এর জায়গায়, যেটা আমি বললাম, এটা একটা চেঞ্জ হবে। ওকে, ব্লাইন্ডলি এই স্মল বি আর ক্যাপিটাল ডিটা বন্ধ করা, মানে ইউজ করাটা বন্ধ করো ফার্স্ট। এটা হচ্ছে আমার সাজেশন। যে কারণে আমি এত ডিটেলে পুরো ব্যাপারটা বলছি, তার মেন কারণটাই হচ্ছে এটা। তো এখানে কয়েকটা জিনিস আমি বলার চেষ্টা করছি। যদি তুমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ভাবো, তাহলে তোমার এই জায়গাটা চেঞ্জ হবে 1 নম্বর। 2 নম্বর চেঞ্জ হবে, তোমার এখানে এমইউ ওয়াই ওয়ান যদি হয়ে যায়, লিখে রাখো, এমইউ ওয়াই ওয়ান যদি হতো, তার নিচে আসতো কিন্তু এফসিকে বি স্কোয়ার ক্যাপিটাল ডি, এইটা আসতো। কী ভ্যালু হতো আমার জানার দরকার নেই, কিন্তু এইটা আসতো। ঠিক আছে, আমরা এরকম পুরো ফর্ম্যাটে পেতাম। তখন কিন্তু আমি এমইউ ওয়াই ওয়ান পেতাম এরকম একটা জায়গা থেকে। তার মানে বুঝতেই পারছো, যদি এরকম স্কোপ থাকে বাই এক্সেল মুভমেন্টের, ফলে আমরা বাই এক্সেল ক্যাপাসিটিও পাবো। পিইউ জেড, এবার মনে করো আমি এখানে কী কী লিখেছিলাম, পিইউ, এমইউ এক্স, এমইউ ওয়াই, কারা এরা? কতটা লোড, কতটা মুভমেন্ট অ্যাকচুয়ালি আসছে সিস্টেমে, সেটা তোমার লোড এবং এসেন্ট্রিসিটির হিসেব দিয়ে হয়, 1 নম্বর। 2 নম্বরে তার নিচে কি লিখেছিলাম, পিইউ জেড, এমইউ এক্স ওয়ান, এমইউ ওয়াই ওয়ান। এমইউ এক্স ওয়ান, এমইউ ওয়াই ওয়ান কী করে ক্যালকুলেট করতে হয় সেটা তুমি জানলে। এবার তোমাকে বুঝতে হবে যে তোমার ওই যে এমইউ পিইউ জেড, যেটা পিইউ জেড কিন্তু অলরেডি আমরা আগের দিন বার করেছিলাম, যেটা কলামের খুব বিখ্যাত একটা ফর্মুলা। খালি মাথায় রাখতে হবে, পিইউ জেড হচ্ছে অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি ফর আইডিয়াল, মোস্ট আইডিয়াল কন্ডিশন, যেখানে আমরা কনসেন্ট্রিক লোডিং ধরে কাজ করি, পিইউ জেড। ঠিক আছে, তার খুব বিখ্যাত ফর্মুলা যে 0.45 এফসিকে। ঠিক আছে, 0.45 এফসিকে, এফসিকে যদি থাকে তার সাথে থাকবে এসি। আর এখানে যদি আমার থাকে পয়েন্ট এফসিকে, ওখানে 0.45 ছিল, এখানে 0.75 থাকবে অবভিয়াসলি। 0.75-এর সাথে থাকবে হচ্ছে এফআই, তার সাথে থাকবে হচ্ছে এএসসি। সিম্পল। এটা হচ্ছে মোস্ট আইডিয়াল কন্ডিশন, যেটাকে আমরা কনসেন্ট্রিক লোডিং বলি। যখনই তুমি একটু এসেন্ট্রিসিটি অ্যালাউ করে দিচ্ছ, তখনই সেটা হয়ে যাচ্ছে অ্যাক্সিয়াল লোডিং। সেটা 10% রিডাকশন হয়ে দাঁড়াচ্ছে 0.4 এফসিকে এএসসি এসি। ঠিক আছে, 0.45টা হয়ে যাচ্ছে 0.4, 0.75টা হয়ে যাচ্ছে 0.67। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই পার্টটা আমরা বুঝলাম যে হোয়াট আর দ্য পিইউ, এমইউ এক্স, এমইউ ওয়াই, হোয়াট আর পিইউ জেড, এমইউ এক্স ওয়ান, এমইউ ওয়াই ওয়ান। একটা জিনিস জাস্ট নোট করো, যে এই যে মোমেন্ট ক্যাপাসিটিটা আমরা পেলাম 345.6 কিলোমিটার মিটার, হোয়াট ওয়াজ দ্য মোমেন্ট কামিং ওভার হিয়ার, দ্যাট ওয়াজ এমইউ এক্স। এমইউ এক্সের ভ্যালু কত ছিল? 280 কিলোনিউটন মিটার। অর্থাৎ এটাও কিন্তু একটা ডিজাইন স্টেপ, খুব ক্রিটিক্যাল ডিজাইন স্টেপ, যেখানে আমরা এটা বুঝতে পারবো যে মোমেন্ট ক্যাপাসিটিটা আমরা এখান থেকে পাচ্ছি, সেই মোমেন্ট ক্যাপাসিটিতে আদৌ আমাদের চলবে কি না। ঠিক আছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যদি আজকে এই 1.6%-এর থেকে বেশি স্টিল নিয়ে নিতাম, আমি যদি এর থেকে বেশি স্টিল নিয়ে নিতাম, তখন কি হতো? তখন এর পরের কোনো একটা কার্ভে আমি মুভ করতাম, রাইট? পরে যদি আমি কোনো একটা কার্ভে মুভ করতাম ফর সেম পিইউ বাই এফসিকে বিডি অ্যাজ 0.29 হোয়াট এভার, সেটা আরও দূর পর্যন্ত এক্সটেন্ড হতো। যখন ড্রপ করতো তখন হয়তো দেখা যেত এটা একটা 0.13-তে গিয়ে ড্রপ করছে। অর্থাৎ তুমি যত পার্সেন্টেজ অফ স্টিল বাড়াবে, তত তোমার কিন্তু মোমেন্ট ক্যাপাসিটি বাড়তে থাকবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে একটা যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় সবসময়, কোন মোমেন্টটা আসছে আর কোন মোমেন্ট আমার ক্যাপাসিটি, সেটা অনেক সময় কনফিউশন হয়। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই যে ইন্টারাকশন ডায়াগ্রাম, এখান থেকে কিন্তু আমরা মোমেন্ট ক্যাপাসিটি বার করি, এবং সেই মোমেন্ট ক্যাপাসিটি যে বার করা বা অবটেন করার যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে এরকম। এবং আমি যদি এখানে পিটির ভ্যালু বাড়াতে থাকি, বা আমি যদি এফসিকের ভ্যালু কমাতে থাকি, ঠিক আছে, ফলে যাই হোক, মানে দিজ আর দ্য প্যারামিটার্স, যেখান থেকে কিন্তু আমরা মোমেন্টের পুরো ভ্যালুটা চেঞ্জ হতে দেখবো। এবং এই যে মোমেন্ট ক্যাপাসিটি, যেটা আমার যে মোমেন্টটা আছে তার থেকে বেশি, সো হেন্স ওকে, আমরা এটাকে কনক্লুড করতে পারি হেন্স ওকে বলে। এটা যদি বাইঅ্যাক্সিয়াল মোমেন্ট হয়ে যেত, তখন আমরা কি দেখতাম? বাইঅ্যাক্সিয়াল মোমেন্টের ক্ষেত্রে 280, 345.6 এখানে তো পেয়ে গেলাম। ওয়াই অ্যাক্সিসেরও সিমিলার একটা সিস্টেম তৈরি হতো। ধরা যাক এটা হচ্ছে 180 কিলোমিটার মিটার, আর তার যে ক্যাপাসিটি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেটা হচ্ছে সাপোজ 250 কিলোমিটার মিটার। তখন আমরা কি করতাম? তখন আমরা ফিরে যেতাম আবার ওই ফর্মুলাটাতে, লাস্ট চেকিং এমইউ এক্স বাই এমইউ এক্স ওয়ান পাওয়ারে আলফা এন, এমইউ ওয়াই ওয়ান ওয়াই বাই এমইউ ওয়াই ওয়ান পাওয়ারে আলফা এন, যেটা লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। দিজ আর দ্য স্কিমেটিকটা যেন পুরোটা মাথায় থাকে, তাহলে কিন্তু তুমি খুব স্মুথলি রিটেন এক্সাম হোক বা ইন্টারভিউ হোক, সেখানে ম্যানুভার করতে পারবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব স্মুথলি ম্যানুভার করতে পারবে। এবার যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড আউট দ্য রিইনফোর্সমেন্ট।
এই প্রবলেমটাকেই আমি যদি বাই অ্যাক্সেল মোমেন্ট সিস্টেমে ট্রান্সফার করি তখন এরকম হতেই পারে যে এমইউ এক্স বাই এমইউ ওয়াই ওয়ান পাওয়ারে আলফা এন এমইউ ওয়াই বাই এমইউ ওয়াই ওয়ান পাওয়ারে আলফা এন লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান। এখানে এটা ফেল করে গেল, এখানে এসে ফেল করে গেল। তুমি এমনি বুঝতে পারছো যে এমইউ এক্স ওয়াই এমইউ এক্স ওয়ান যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে কতটা লোড আছে তার থেকে, কতটা মুভমেন্ট আছে তার থেকে বেশি, এটা আমরা এখানে পেয়েছি, এটাতে ঠিক আছে। কিন্তু যে কম্বাইন্ড যে জায়গাটা, যে বাই অ্যাক্সেল বেন্ডিংয়ের যে কোডাল প্রভিশন, সেইখানটাতে গিয়ে এটা হতেই পারে যে কখনো এটা ফেল করে গেল। তখনও কিন্তু আমাকে এখানে যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা চেঞ্জ করতে হবে, আমাকে কিন্তু তখন এই ডাইমেনশনগুলো বাড়াতে হবে। কারণ আমরা জানি যে আমরা ডাইমেনশন বাড়িয়ে মোমেন্ট ক্যাপাসিটি বাড়াতে পারি। আরেকটা অপশন আছে আমার কাছে, সেটা যদি পার্সেন্টেজ অফ স্টিল ইনক্রিজ করতে পারি, কিন্তু অবভিয়াসলি তার একটা লিমিটেশন আছে এবং আমাকে প্র্যাকটিক্যাল আসপেক্টটাও ভাবতে হবে। আমি অ্যাজ ডিজাইনার, আমি খাটনি কম হবে বলে, ঠিক আছে, পরিশ্রম বাঁচানোর জন্য আমি কখনো পার্সেন্টেজ অফ স্টিলটা বাড়িয়ে দিলাম, কিন্তু দেখা গেলো যে সাইটে গিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওখানে কংক্রিটিং করতে। সো দ্যাট ইজ নট ডিজায়ার্ড। সো ডিজাইনারের যে পরিশ্রমের মেইন জায়গা সেটা হচ্ছে ইটারেশন। ডিজাইনারকে এমনভাবে পুরো ব্যাপারটাকে ইটারেটিভ প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে যাতে করে তার নিজের একটা খাটনি, তার খাটনি মানে কী আছে, বড়দের একটা রাতের খাটনি, একটা রাতও নয়, এখন তো পুরোটাই সফটওয়্যারে হয়, ইটারেশন এমনি হতে থাকে। ফলে যেটা সেটা হচ্ছে যে তাকে কয়েকটা ঘন্টা একটু এক্সট্রা এফর্ট দিতে হবে যাতে করে সাইটের কয়েকটা দিনের এফর্ট বেঁচে যায়। ওকে, সো দ্যাট ওয়ান ডিজাইনার হ্যাজ টু এনশিওর। নাও দ্য সেকেন্ড ফেজ হচ্ছে দ্য রিনফোর্সমেন্ট পার্ট। রিনফোর্সমেন্ট ঢোকার আগে বলছি এসেন্ট্রিসিটিটা যদি না মানে যদি সপ্তর্ষির যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যদি আমার হাতে থাকে ডিজাইনটা, সেটা আমি কি করব, তখন আমি কার্ন এরিয়ার মধ্যে করব। সপ্তর্ষি একটা জায়গা বলছিল ডি/3, একটু মাথায় রেখো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ছে ডি/3 কিন্তু ছিল পুরোটা। ফলে তুমি যদি এসেন্ট্রিসিটির কথা বলো তখন কিন্তু ওটা ডি/3 থাকবে না, ওটা ডি/6 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এই পার্টটা হবে ডি/6, এখান থেকে এই পার্টটা হবে ডি/6। এটা একটা আসপেক্ট। আরেকটা আসপেক্ট আমি মনে করিয়ে দিই তোমাদের, এবার এটা এদিকেও ডি/6 হবে, এদিকেও তুমি বি/6 করে পুরো ব্যাপারটা করে নিতে পারো, যে এখানে একটা বি/6 হবে, এখানে একটা বি/6 হবে। আমি আরেকটা কথা বলছি, মনে করাচ্ছি, সেটা হচ্ছে যে লোডটাকে আমাকে যদি অ্যাক্সিয়াল লোড হিসাবে ভাবতে হয়, যদি আমার কাছে, আমি যদি এরকম করে ভাবি যে আমি মোমেন্ট আসতে দেবোই না সিস্টেমে, আমি মোমেন্টই আসতে দেবো না সিস্টেমে, আমি পুরোটাকে অ্যাক্সিয়াল লোড সিস্টেম হিসাবে রাখবো, ঠিক আছে, আমি একটা খুব মিনিমাম একটা এসেন্ট্রিসিটি দেবো, তখন কী হবে নিশ্চয়ই মনে থাকবে তোমাদের। সেটা হচ্ছে যে যে ডাইমেনশন, ল্যাটারাল ডাইমেনশন যেটা, সেই ডাইমেনশনের 5%, এর 5% কত হয়, 600-এর 5% কত হয়, 600 10% হয় 60, 5% হয় 30, 400-এর 5% কত হয় 20, তার মানে 30 mm বাই, আমি কিন্তু দুটো আসপেক্ট বললাম। সপ্তর্ষি যেটা বলছে সেটা হচ্ছে কার্ন এরিয়ার মধ্যে দিলে যাতে করে এই গোটা কলামের কোথাও কোনো টেনশন না হয়। টেনশন আসবে না মানে এটা নয় যে এখানে মোমেন্ট আসছে না, মোমেন্ট আসছে, কিন্তু মোমেন্টটা এমনভাবে কাজ করছে যাতে করে শুধুমাত্র অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে এবং বেন্ডিং কম্প্রেশনই হচ্ছে। বেন্ডিং টেনশনটাকে নালিফাই করে দেওয়া যাচ্ছে, বেন্ডিং টেনশন বেন্ডিং কম্প্রেশন যা যা আসছে, বেন্ডিং টেনশনটা ফাইনালি আর থাকছে না, কেটে কুটে যাচ্ছে। এটা হচ্ছে কার্ন এরিয়ার কনসেপ্ট, যেটা আমরা অলরেডি পড়েছি। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আরেকটা আসপেক্ট, যদি আমি অ্যাজ ডিজাইনার বলি যে আমি কোনো মুভমেন্ট আসতেই দেবো না, তখন আমি যেটা হবে সেটা হচ্ছে আমি আরও স্ট্রিনজেন্ট হয়ে যাব। বোঝার চেষ্টা করো, ডি/6 মোট মিলিয়ে কত হয় ডি/3, একটু ডাইমেনশনগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে, ফিজিক্যালি ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। ডি/3 মানে কত, ডি/3 মানে হচ্ছে 200 mm। অর্থাৎ যে কথাটা আমরা কার্ন এরিয়া ধরে ভাবছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বাক্সটা কীরকম হবে, তার বাক্সটা হবে এরকম একটা, এই যে এই গ্রিন বাক্সটার টোটাল ডিস্টেন্স কত, এদিকে হচ্ছে 100, এদিকে হচ্ছে 100, মানে টোটাল 200, আর এদিকে কত হচ্ছে 5% হলে, সরি 6/4 হলে কত হচ্ছে 400/6, মানে 70-এরও কিছু কম, 67 অ্যারাউন্ড কিছু একটা। তো এখানে সামথিং 67 এরকম কিছু একটা ভ্যালু আসছে। সাইজটা বোঝার চেষ্টা করো যে এখানে 67 আছে, এখানে 100 আছে, এরকম একটা বাক্স, এই যে নীল বাক্সের মধ্যে কোথাও একটা যদি লোডটা গিয়ে পড়ে, তাহলে এর কোনো পয়েন্টে কোনো অবস্থাতে ফাইনালি কোনো টেনশন ডেভেলপ করবে না, হুইচ ইজ এ বিউটিফুল কনসেপ্ট। যে কলামের ক্ষেত্রে আমি কোনো রকম কোনো কম্প্রেশন মানে কোনো টেনশন আসতে দেবো না, তার মানে এটা নয় যে আমি সমস্ত মুভমেন্টকে এখানে অফ করে দিলাম। এখানে অ্যাক্সিয়াল কম্প্রেশনও আছে, এখানে বেন্ডিং মোমেন্টও আছে, সেই বেন্ডিংয়ের জন্য তৈরি হওয়া টেনশন কম্প্রেশন আছে, কিন্তু ফাইনালি ব্যাপারটা এরকম হচ্ছে যে কম্প্রেশনের জন্য যে মানে অ্যাক্সিয়াল কম্প্রেশনের জন্য যে স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে আর বেন্ডিং কম্প্রেশনের জন্য যে স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে, ফাইনালি দুটো কেটে কুটে
আমি হয়তো এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি, যার পুরোটাই কম্প্রেশন। এই এনটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে, কিন্তু দেয়ার ইজ নো টেনশন কেস, যেখান থেকে আমরা কার্ন এরিয়াটা বোঝার চেষ্টা করেছিলাম। ফাইন, আমি যেটা বলছি, আমি আরও রিজিড কিছু একটার কথা বলছি, ঠিক আছে? এটা একটা ভালো অপশান, যেখানে আমার অত কিছু দাবি নেই যে মুভমেন্ট আসবেই না, আমি মুভমেন্টেই আসতে দেবো না, ঠিক আছে? আমি বলছি আরও স্ট্রিনজেন্টের কথা, সেটা হচ্ছে যে এদিকটা হচ্ছে 30 টোটাল, মানে এখানে কত ছিল 200, আমি এখানে বলছি 30, আরও কমিয়ে দিলাম 30, টোটাল হচ্ছে 600, নীল ব্লু বক্স হচ্ছে 200 ডাইমেনশন, আমি একটা রেড বক্স আঁকলাম, এটা হচ্ছে এদিকে 30, এদিকে হচ্ছে 20। এবার আমি বললাম যে এর মধ্যে যদি তোমার কোনো লোড এসে পড়ে, আমি এমনভাবে এসেন্ট্রিসিটি রাখার চেষ্টা করছি, এর মধ্যে যদি কোনো লোড এসে পড়ে, তাহলে আমার এখানে কোনো মোমেন্টই জেনারেট করবে না, আমি এখানে পুরো একটা অ্যাক্সিয়াল সিস্টেমে পুরো ব্যাপারটাকে রিডিউস করে দিলাম। ওকে, মানে আমি আর এখানে মোমেন্ট নিয়ে কাজই করবো না, এই এত কিছু কাণ্ড আমি এখানে করবোই না। এবার এটা প্র্যাকটিক্যালি খুব হওয়াটা ডিফিকাল্ট, ঠিক আছে? প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে এসএনটিসি পেলে স্যার মোমেন্ট তৈরি হবেই। না, সেই মোমেন্টটাকে আমরা সেটাকে অ্যাক্সিয়াল লোড হিসেবে ধরতে পারি, এটা কোডাল প্রভিশন। মুভমেন্ট ডেফিনেটলি আসে, মুভমেন্ট সবসময় আসে, কিন্তু কোডের ওই প্রভিশনটার মানে কি? কোডের যে প্রভিশন, যে অ্যাক্সিয়াল লোডিং, আবারও বলছি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে কনসেন্ট্রিক লোডিং, এর মধ্যে সমস্ত কিছু চলে আসছে। কনসেন্ট্রিক লোডিং মানে এক্স্যাক্টলি এর মাঝখানে পড়ছে, সেইটা সম্ভব না, কখনো সম্ভব না। আমরা বড়জোর যে এখানে একটা অ্যালাওয়েন্স দেওয়া আছে, মানে এখানেও মোমেন্ট তৈরি হবে, কিন্তু সেই মোমেন্টটা এতটাই কম তৈরি হবে। ধরা যাক আমি একটা উদাহরণ নিচ্ছি, একটা উদাহরণ, সবসময় উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ধরা যাক আমার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, ধরো মানে আমি তো ডিজাইনটা করছি এক মিনিট, বিল্ডিং বা কিছু, সব কিছু এক মিনিট, আমি এই জায়গাটা একটু এন্ড করে দিই, তুমি হোল্ড করো কোশ্চেনটা একটু। আমি জাস্ট একটা ভ্যালুর কথা বলছি। ধরো আমি যদি আজকে 140, ধরো 1400 এরকম একটা কিলোমিটার আমার কাছে ইয়ে আছে, ফোর্স আছে, সেই ফোর্সটাকে যদি আমি সাপোজ একটা 10 mm মানে 0.01, ঠিক আছে, 0.01 মিটার দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত হচ্ছে বলো তো? এখানে দুটো কেটে যাচ্ছে, মানে মাত্র 14 কিলোনিউটন মিটার এরকম একটা মোমেন্ট আসছে। যেখানে আমরা এখানে 280, 345 এই রেঞ্জে মোমেন্ট কিলোনিউটন মিটারে যে আমরা মোমেন্ট নিয়ে কাজ করছি, সেখানে যদি আমি এই ছোট বাক্স মানে রেড বাক্স এইটা নিয়ে যদি কাজ করি, মানে আমার যদি এখানে লোডটা এসে পড়ে, তাহলেও মোমেন্ট তৈরি হবে। সেই মোমেন্টটার ভ্যালু হবে 140, মানে 14 রেঞ্জে, ঠিক আছে? যেটাকে আমরা চাইলে ইগনোর করতে পারি, বা আমরা বলতে পারি সিস্টেমটা হচ্ছে একটা অ্যাক্সিয়াল সিস্টেম। আর এইখানে যে লোডটা আমি রিনফোর্সমেন্টে আসছি, তার আগে ইন্টারাকশন ডায়াগ্রামটাতে আরেকবার ফিরে যাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে তো আমাদের যে পার্টিকুলার প্রবলেমটা, সেটা যদি আমরা D'/D অ্যাজ 0.1 ধরে কাজ করি, তাহলে আমরা দেখলাম যে mu/fc-কে BD স্কোয়ারের ভ্যালু এসছে এরকম একটা জায়গাতে, দ্যাট ইজ 0.12। ফাইন, এইটাই যদি হয়ে যেত আগের পেজটা, মানে যদি D'/D এর ভ্যালু হতো 0.05, এটা হচ্ছে D'/D হচ্ছে 0.05, রাইট? তখন আমি কি করতে পারি? তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকেও আমি সিমিলার ওয়েতে সেম ভ্যালুটা বার করতে পারি। দেখো এখানেও আমার কাছে কার্ভ আছে, এই যে 0.08-এর কার্ভ, এই যে 0.08-এর কার্ভ, এই হচ্ছে আমার 0.3। তাহলে আমি যদি দুটোকে একসাথে ম্যাচ করি, যদি আমি নিচের দিকে ড্রপ করি, তাহলে আমি কত পাচ্ছি বলো তো? আমি পাচ্ছি প্রবাবলি 1.1, রাইট? এবার এখানে দুটো অপশান হতে পারে। একটা অপশান হতে পারে যে আমি এর মধ্যে, তার মানে মোমেন্ট ক্যাপাসিটি কোনটায় কম আসছে, 0.11 ধরে যেটা করবো সেটাতে মোমেন্ট ক্যাপাসিটি কম আসবে, তাহলে আমি বলতে পারি যে আমার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে 0.11 ধরে যা আসছে সেটা, কারণ আমি সবসময় কম ক্যাপাসিটি দেখাতে পছন্দ করব। আরেকটা অপশান হতে পারে, মানে আমি কি বললাম ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করি। আমি বললাম যে মানে মোমেন্ট ক্যারিং কনসেন্ট্রেট কম হবে, তাহলে হ্যাঁ ডিজাইনটা বেটার হবে বেসিক্যালি। মানে আমার বক্তব্য হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় যে আমার কাছে অনেকগুলো অপশান আছে, আমি সেটা আমার ডিজাইনার হিসেবে যেটা প্রেফার করব, D'/D যদি 0.05 হয়, তাহলে আমার যে mu/fc-কে BD স্কোয়ার এটার ভ্যালু আসছে 0.11, ওকে? আর যদি D'/D এর ভ্যালু হয় 0.1, তাহলে আমার সেম ভ্যালুটা আসছে 0.12, যেটা আমরা একটু আগে কাজ করতেছিলাম। এবার কোশ্চেন হতে পারে যে যদি D'/D কখনো 0.075 হয়, তখন কি হবে?
একটা অপশন হতে পারে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন হলে 0.11 আর 0.12 যা অ্যাভারেজ হবে সেটা। আরেকটা অপশন হতে পারে যে যেহেতু 0.05-এর করসপন্ডিং যে ভ্যালুটা সেটা হচ্ছে লেসার ভ্যালু, ফলে এটা ধরে যে মোমেন্ট ক্যাপাসিটি আমি বার করছি সেটা নিয়েও আমি কাজ করতে পারি। আমি বললাম যে ওটা হচ্ছে আরেকটু ভালনারেবল, আরেকটু ডেঞ্জারাস সিচুয়েশন, যে কারণে আমি ওটা ধরে কাজ করতে পারি। ফলে যা খুশি করা যেতে পারে ডিজাইনের রেসপেক্ট। এবং আবারও বলছি যে কেউ বলতে পারে যে ঠিক আছে আমি বেশি সেভ করলাম, 0.11 করলাম, আসলে বেশি সেভ নয়, কিন্তু সে ফাঁকিবাজি করলো যে 0.11টা ধরে কাজ করে বেরিয়ে গেল। তার কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে যদি তুমি ইকোনমিক করতে চাও, সত্যি কথা বলতে, দেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ইন্টারপোলেট। এবার ইন্ডাস্ট্রিতে কলাম ব্যাপারটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা মেম্বার, ফলে ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে অতটা রিস্ক সত্যি কথা বলতে নেওয়া হয় না। জেনারেলি এটা লোয়ার ভ্যালুটা নিয়ে কাজ করা হয়, কিন্তু এবার এটা ডিপেন্ড করছে যে ক্লায়েন্টের সাথে তোমার ডিলিং কীরকম বা তোমার অফিস। কলাম যদি বেড়ে যায় তাহলে ওটা আবার খুব বেশি হয়ে যাবে, হ্যাঁ, মানে অ্যাজ ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। ফলে যেটা সেটা যে তোমাকে যদি ইকোনমিক জায়গাটা যদি তুমি ছোটো স্ট্রাকচার করো, ছোটো স্ট্রাকচার হলে সবসময় তোমার কাছে অপশন থাকছে এটা। যখন তুমি লম্বা কোনো একটা বড় বিল্ডিং করছো, বড় প্রজেক্ট করছো, ঠিক আছে, মানে যেখানে সিমিলার টাইপ অফ কলাম কয়েক শো আছে, তুমি একটা বিশাল বড় প্রজেক্টে হাত দিয়েছো, তাতে অনেকগুলো কলাম, একই কলাম কিন্তু তার নাম্বার অফ কলামস অনেক বেশি হবে, তখন যেটা হবে যেটা এই একটা ম্যাগনিফায়ার হতে থাকবে, তখন তোমাকে সেটাও একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। Reinforcement calculation. Okay. First we have to understand what is PT. PT হচ্ছে AS T এখানে লেখা উচিত না, কারণ এটা হচ্ছে এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশন, অ্যাকচুয়ালি ASC ডিভাইডেড বাই BD ইন্টু 100। তার মানে হোয়াট ইজ দ্য ASC? PT কত নিয়েছিলাম? 1.6%। দেখো 1.6%-এ কাজ হয়ে গেছে বলে আমরা এটা নিয়ে কন্টিনিউ করলাম, কিন্তু এরপরে ডিজাইনের যে স্টেপগুলো থাকে, কারো যদি ইন্টারেস্ট থাকে পরে দেখতে পারে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আমরা যা মোমেন্ট দরকার ছিল তাতে অনেকটা বেশি ক্যাপাসিটি পাচ্ছি, তখন আমরা চাইলে এই রিনফোর্সমেন্টটাকে কমাতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত এটা ধরেই কাজ করছি। 1.6 ইন্টু 400 ইন্টু 600 ডিভাইডেড বাই 100, এই ভ্যালুটা আসছে 3840 mm স্কোয়ার। 3840 mm স্কোয়ার। এবার আমি এখানে দুটো জিনিস জাস্ট দেখে রাখছি, যদি 25 mm ডায়া হয়, ঠিক আছে, 25 তাহলে তার একটা রডের যে এরিয়া সেটা কত হয়? 5/4 24 স্কোয়ার। এটা একটু ক্যালকুলেট করে কেউ বলো। আর 25-এর জন্য একটা রডের এরিয়া হবে, এটা তো আমরা জানি 314 হয়, 490 314 mm স্কোয়ার, এটা হচ্ছে 490 mm স্কোয়ার। এবার আমরা যেহেতু অল ফেস দিচ্ছি, কভার করছি, দেখো অনেকগুলো কিন্তু প্রভিশন ছিল আমাদের, সেগুলো একটু মাথায় রাখো। এবার একটু মাথায় আনো, যখনই তুমি ডিজাইন করছো, ইউ হ্যাভ টু এনশিওর all the codal provisions that you are satisfying all the codal provisions given. কী codal provision ছিল? দেখো ডিটেলস যদি 60 তুমি বার করে দাও, তাহলে এদিকে 60 এদিকে 60 বার করে দিলে চলে গেল হচ্ছে 120, তাহলে 600 থেকে 120 বাদ গেলে পড়ে থাকছে 480। ম্যাক্সিমাম প্রভিশন কত ছিল স্পেসিংয়ে? 300। তার মানে আমাকে এখানে তো একটা দিতেই হতো, এটা আমরা বুঝতেও পারছি। আর দ্বিতীয় কথা, যেহেতু আমরা 4 ফেজ রিনফোর্সমেন্ট ধরে এমনি কাজ করছি, আমরা যেহেতু বলেই দিয়েছি, আমরা যেহেতু ডিক্লেয়ার করেই দিয়েছি যে আমরা 4 ফেজ ধরে কাজ করবো, তাহলে আমরা এখানেও কিছু একটা রিনফোর্সমেন্ট দিয়ে দেবো, ওকে। আচ্ছা, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানেও রিনফোর্সমেন্ট দেবো, হয়ে গেল। এখানেও তাও একবার চেক করে নিই, 60 যদি আমি বাদ দিয়ে দিই, 400 থেকে 120 বাদ দিলে কত হয়? 280 হয়। তো 280 যদি হয়, তাহলে 280 এমনি আমার কাছে অপশান ছিল যে আমার মাঝখানে কোনো রিনফোর্সমেন্ট না দিলেও হয়তো চলে যেত, কিন্তু এখন যেহেতু আমি 4 পেজ দিয়ে দিয়েছি, ভালো করেছি দিয়ে দিয়েছি, তার মানে আমার স্পেসিংয়ের জায়গাটাতে কোনো অসুবিধা হচ্ছে না, স্পেসিং আমার 300 থেকে কমই থাকছে, দ্যাটস ওকে। এবার আমাকে বুঝতে হচ্ছে আমি কতগুলো, তার মানে কতগুলো দিতে হচ্ছে আমাকে? 1 2 3 4 5 6 7 8, আটখানা আমাকে এমনি দিতে হচ্ছে। তাহলে কতই পৌঁছতে হবে? 3840। তাহলে দেখে যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে 8 × 490, হুইচ ইজ ক্লোজ টু
কত হচ্ছে এখানে 8 ইন্টু 490, দ্যাট মাস্ট বি 3920, এটা হওয়া উচিত। তার মানে 8 নাম্বার 25 ডায়া রিনফোর্সমেন্ট, এটা যদি আমি প্রোভাইড করে দিই তাহলে আমার এখানে এএসসি প্রোভাইডেড এটা আসছে 3920 mm স্কোয়ার, হুইচ ইজ গ্রেটার দ্যান 3840 mm স্কোয়ার। ওকে, তার মানে আমরা 25খানা এই রড দিয়ে দিলাম। সো দ্য মেন রিনফোর্সমেন্ট ইজ গিভেন, সো ইট ইজ এ ওকে। নেক্সট পার্ট ইজ রিনফোর্সমেন্ট। দেখো রিনফোর্সমেন্ট বলেছে, রিনফোর্সমেন্ট মানে কিন্তু শুধুমাত্র লংগিচুডাল রিনফোর্সমেন্ট নয়, ট্রান্সভার্স রিনফোর্সমেন্ট যেটাকে আমরা ল্যাটারাল টাই বলি, সেটাকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তার মানে ল্যাটারাল টাইয়ের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, নিশ্চয়ই মনে আছে। একটা হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডায়ামিটার, ডায়া। এখানে 8খানা আমরা রড দিয়েছি, হুইচ ইজ 25 এখানে ডায়ার ক্ষেত্রে কী ছিল, অপশান ছিল, ফার্স্ট অপশান ছিল হচ্ছে যে ল্যাটারাল টাইয়ের ডায়া, তো ডায়া মানে হচ্ছে যেটা আমাকে বেশি দিতে হবে, অর্থাৎ বেশি যদি দিতে হয় তাহলে লার্জেস্ট ডায়ামিটারের যে বার তার 1/6 মানে সেটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই তো। 1/6 1/4 অফ 25, 1/4 অফ 25 মানে 6.25 মিলিমিটার আই থিঙ্ক। এটা হচ্ছে ফার্স্ট অপশান ছিল 6.25 মিলিমিটার, এর থেকে বড় আমাকে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর একটা ছিল হচ্ছে 6 মিলিমিটারের থেকে বেশি, কী ছিল বলো তো প্রভিশনগুলো একটু দেখে নাও। একটা হচ্ছে 5/4 আর একটা হচ্ছে 6 mm, ম্যাক্সিমাম অফ দিস। একটা 6 mm ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমি দেবো। অবভিয়াসলি 6.25-এর থেকে বড়ই কিছু আমাকে দিতে হবে, মানে এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেইটা আমাকে দিতেই হবে। ভালো করে বোঝো, 6.25 mm এবং 6 mm, তার মধ্যে ম্যাক্সিমামকে 6.25 মিলিমিটার ডায়া লিঙ্ক, মানে ডায়া যে স্টিরার আমার ল্যাটারাল টাই, সেটা আমাকে দিতেই হবে। অবভিয়াসলি 6.25 mm তো ল্যাটারাল টাই তুমি পাবে না, ফলে যেটা হবে সেটা হচ্ছে প্রোভাইড 8 mm। এবং টিপিক্যালি ল্যাটারাল টাই কখনো হয় না, মাইল্ড স্টিলেরই হয় জেনারেলি, ঠিক আছে। তো কারণ নইলে যেটা হবে সেটা হচ্ছে ল্যাটারাল টাইকে অত স্মুথলি বেন্ড করাটা খুব ডিফিকাল্ট হয়। প্রোভাইড 8 mm ল্যাটারাল টাই, 1 নম্বর। এটা 25-এর বার বলে তাই জন্য 8 দিলে নাকি? 25-এর বার বলে আমি এখানে এই যে 6.25 এটা আসছে কোত্থেকে মনে করে দেখো, এটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি 5/4 থেকে। 5 যেখানে 25 ডিভাইডেড বাই 4, তার মানে এটা আসছে। ওই সেই হ্যাঁ, স্যার 20 নিলেও স্যার 8 দিতে হতো। যদি 20 হতো, 20 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 5, তখন 5 আর 6 mm এই দুটো হচ্ছে আমার ভ্যালু হতো। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কখনো এটা 25-এর জায়গায় 25 হয়ে যেত, 25 হলে তখন কি হতো? 25 হলে ফার্স্ট অপশান হচ্ছে 5/4 মানে হচ্ছে 5 mm, সেকেন্ড অপশান হচ্ছে 6 mm। এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম 6 mm হচ্ছে ম্যাক্সিমাম, এটা আমাকে দিতেই হবে। আমি 6 mm দিতে পারি। এবার তুমি চাইলে এটা দিতে পারো, রড পাওয়া যায় না। নরমালি চাইলে। 6 mm দেয়। তুমি চাইলে 6 mm দিতে পারো এখানে, তুমি চাইলে 6 mm দিতে পারো এখানে, সেটা রডের উপর ডিপেন্ড করে, নর্মালি বলে ওরকমভাবে বলা উচিত না। তুমি চাইলে এখানে 6 mm দিতে পারো, ইউ হ্যাভ প্রভিশন, কিন্তু এখানে তোমার 6 mm দেওয়ার প্রভিশন নেই, কারণ তোমাকে প্রথমত 6.25টাকে কনসিডার করতেই হবে এবং তার থেকে বড় কাউকে দিতে হবে। কারণ কেউ যদি বলে যে আমি 6.25 mm এর ল্যাটারালটাই বানাতে অর্ডার দিয়েছি টাটা স্টিলকে, তাহলে আমার কিছু বলার নেই, তাহলে তুমি ইউ ক্যান প্রোভাইড 6.25, কিন্তু জেনারেলি পাওয়া যায় না বলে আমি প্রোভাইড 8 mm ল্যাটারালটাই বললাম। বোঝা গেল ব্যাপারটা? পুরোটাই মার্কেটের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে। সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে যে এখানকার যে স্পেসিং বলা হয় না, ওটাকে বলা হয় পিচ। ওকে, পিচের ক্ষেত্রে ব্যাপারটা কি? পিচের ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন, ঠিক আছে, মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন, এটা হচ্ছে একটা অপশন পিচ, যেটা একটা হচ্ছে মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন হুইচ ইজ 400 mm। একটা তো অবভিয়াসলি 300 mm হবে, এটা তো আমরা বুঝতেই পারছি। আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে যে 16 ইন্টু দ্য মিনিমাম ডায়ামিটার। এখানে মিনিমাম ম্যাক্সিমাম সবাই 25, যদি এখানে 4টে 20 4টে 25 থাকতো, তখন আমরা কী করতাম না, যখন ডায়ামিটার বার করার হতো তখন আমরা ম্যাক্সিমামটা নিয়ে কাজ করতাম, এটা অ্যাকচুয়ালি 5 ম্যাক্স। আর এখানে যেটা করবো সেটা হচ্ছে 16 ইন্টু 5 মিন। এগুলো লিখে রাখো, কারণ পরে গিয়ে অসুবিধা হবে নইলে। 5 হচ্ছে কত? 5 হচ্ছে 25,
তো 25 × 16 করলে হচ্ছে 400 mm। আর এখানে আমরা পাচ্ছি 48.5 হয়তো স্যার 48। 48 ইনটু ওই ল্যাটারাল যে এটা আছে মানে স্পেসিং এটার 48.5 একটা দেখেছি। ওকে, সো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফাইনালি আমরা তার মানে কী পেলাম, যদি একটা খুব কুইক ব্রাশ আপ করি, সেটা হচ্ছে যে পিটি যদি 1.6% হয় তাহলে এএসসি 3840 mm² আমার দরকার। এবার 25 mm যদি ডায়া বার আমরা প্রোভাইড করি, তাহলে তার এক একটা বারের ডায়া যেহেতু মানে এরিয়া যেহেতু 490 mm², সো উই ক্যান প্রোভাইড 8 নাম্বার অফ 25। এএসসি প্রোভাইডেড উইল বি 3920, হুইচ ইজ মোর দ্যান দিস। নাও নেক্সট কামিং টু দ্য ল্যাটারাল টাই। ল্যাটারাল টাইয়ের ডায়ামিটার বার করতে হয়। ডায়ামিটার দুটো অপশন, একটা হচ্ছে 5max/4 হুইচ ইজ 6.25, আর একটা হচ্ছে 6 mm। তার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমরা প্রোভাইড করবো। অবভিয়াসলি 6.25 করবো না, তার থেকে বড় করবো, 8 mm প্রোভাইডেড। আর পিচের ক্ষেত্রে 400 mm কোথা থেকে আসছে খেয়াল করো, এটা হচ্ছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। সেকেন্ড আসছে হচ্ছে 16 টাইমস অফ দ্য মিনিমাম ডায়ামিটার অফ দ্য লংগিচুনাল বার। ওকে, 16 ইন্টু তার মানে 25, এখানে সবাই 25, 400 আসছে, তার মানে একটা 400 আর একটা 400, একটা 300 mm, এটা তো সব জায়গাতেই আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 300 আমরা এখান থেকে পিক করলাম, কিন্তু ইন্ডাস্ট্রির যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে 300 জেনারেলি দেওয়া হয় না, যেটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে 225 বা 250 mm আমরা প্রোভাইড করি। এবার কেউ বলতে পারে এখানে অনেকটা কমে গেল, কিছু করার নেই, এটা ইন্ডাস্ট্রির প্র্যাকটিস। 300 1 ফুট স্পেসিং কখনো দেওয়া হয় না, 250 দেওয়া হয়, ঠিক আছে। আরও স্ট্রিনজেন্ট ডিজাইন করলে 200ও হয়ে যেতে পারে কখনো, কিন্তু তার থেকে বেশি মানে ওই বিজোড় সংখ্যা 5-এর ইয়েতে দেওয়া হয়, বিজোড় সংখ্যা 25, বেসিক্যালি 25-এর মাল্টিপলে দেওয়া হয়, এবং যেটা সেটা হচ্ছে যে 200 বা 250, এক্ষেত্রে 250 আমরা দিতেই পারি, কারণ এখানে 200-250 এটাই জেনারেল দেওয়া হয়। একটা হচ্ছে 8 ইঞ্চি আর একটা হচ্ছে 10 ইঞ্চি। ঘন্টার মাথা কেউ তোমার ওখানে লেবার মিলিমিটারে, সাইডে কেউ বুঝবে না, যা হবে সবটাই হবে ইঞ্চি ফুটের হিসাবে। ওকে, সো 250 mm মিনস নাথিং বাট 10 ইঞ্চ, দ্যাটস অল। ঠিক আছে, 10 ইঞ্চির একটা ইয়ে করলে হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, আমি লিখে দিই, সেটা হচ্ছে ফার্স্ট অপশান 400, সেকেন্ড অপশান 16 ইন্টু দিস, থার্ড অপশান হচ্ছে 300 mm। আচ্ছা, তো আমরা 300 mm পিক করলাম।